Hi everyone. So, Elegy written in a country Churchyard. This is the topic which we were discussing in our last class. Unfortunately, because of this problem, classes are held off presently, and so we need to discuss the classes through this medium. Carefully try to understand. Each and every line will get discussed in the same manner as we discuss in our normal classes. So last যেটা আমরা দেখেছিলাম দেখবি unlettered news কে নিয়ে আমরা দেখছিলাম, তাই তো? The point or the topic which we were discussing হচ্ছে unlettered news. একটুখানি যদি আমরা ব্যাক পোরশনটা রিভাইজ করি, unlettered news, let us try to understand this term. এটা হয়ে গিয়েছিল আমাদের দেখবি। The word unlettered here refers to the uneducated person. Letter অক্ষর, the lettered মানেটা হচ্ছে এখানে যারা literate, that is যাদের অক্ষর পরিচয় আছে, যাদের এডুকেশন আছে। ক্লিয়ার আছে? However, টেকনিক্যালি থেকে যদি আমরা বেরিয়ে এসে একটু নর্মালি হওয়ার চেষ্টা করি, গ্রামীণ কবিদের কথা বলা হয়েছে, তাহলে আক্ষরিক অর্থে তারা নন লিটারেট নন, তারা ইলিটারেট নন, বাট দে আর নট ভেরি মাচ এডুকেটেড, দ্যাট ইজ দে আর নট হাইলি এডুকেটেড। সো এখানে আনলিটারেট কথাটা মানে কি বলেছিলাম আমরা? আনএডুকেটেড, তাই তো? তাহলে আনএডুকেটেড মিউজ, মিউজ নর্মালি refers to the classical god of poet, goddess of poetry. However, এখানে কিন্তু মিউজ মানে goddess of poetry নয়। নোটিস কর মিউজের যে ফার্স্ট লেটারটা এম ইন দ্য স্মল হ্যান্ড, সো অবভিয়াসলি যদি এখানে মিউজ goddess of poetry হতেন তাহলে অবভিয়াসলি কিন্তু এমটা ক্যাপিটাল লেটার থাকতো। সো এখানে মিউজ refers to a poet, তাহলে unlettered muse refers to an uneducated, simple, ordinary village poet. ক্লিয়ার? এবারে কোয়েশ্চেন যেটা আসবে যে আনলেটার্ড ভিলেজ মিউজ তাহলে কি করে? আনলেটার্ড যে পোয়েট, হোয়াট ইজ হিজ ফাংশন, হোয়াট ইজ হিজ জব? জেনারেলি যখন কোনো গ্রামের মানুষ মারা যায়, দে ডু নট রিসিভ এনি কাইন্ড অফ স্পেশাল ট্রিটমেন্ট, আনফর্চুনেট বাট ট্রু। যখন কোনো ফেমাস মানুষ, যখন কোনো অ্যারিস্টোক্রেটিক সম্প্রদায়ের মানুষ, যখন কোনো সফিস্টিকেটেড মানুষ তারা যখন মারা যান, generally people give all sorts of rather তাদের offerings, তাদের prayers, praises, tribute, homage, নানা রকমের জিনিসের আয়োজন করা হয়। Unfortunately, when the poor people die, nobody is interested regarding them. তো তখন এই unlettered muse যারা village uneducated poet, তারা এদেরকে নিয়ে এদের যে কবর বা সমাধি বলছি আমরা, তার উপরে যে স্মৃতিসৌধ, মেমোরিয়াল, মনে আছে নিশ্চয়ই? ফ্রেল মেমোরিয়াল, কেন ফ্রেল বলা হয়েছিল মনে আছে? কারণ এদের মেমোরিয়াল তো আর হাই স্ট্যান্ডার্ডের নয়, বা সেটা খুব ভ্যালুয়েবল কস্টলি মেটেরিয়াল দিয়ে তৈরিও নয়। সো এদের যে ফ্রেল মেমোরিয়াল, তার উপরে এদের নাম, চারটে জিনিস ছিল মনে আছে নিশ্চয়ই। যে গ্রামের মানুষটা মারা গেছেন তার নাম, তার ইয়ার্স, এস আছে ওয়ার্ডটা দেখবি, নট ইয়ার বাট ইয়ার্স, দ্যাট ইজ দুটো ডেটের কথা বলা হয়েছে। ফার্স্ট দ্য ডেট অফ হিজ বার্থ and the second the date of his death. তাহলে যে মারা গেছে তার নাম, তার জন্ম তারিখ, তার মৃত্যু তারিখ, এবং প্লেস অফ ফেম। প্লেস অফ ফেম মানে কি? জেনারেলি যদি আমরা প্লেস অফ ফেম ভাবি, ফেম মানে কথাটা আসছে ফেমাস থেকে, বিখ্যাত, মানে যেই জায়গায় তারা বিখ্যাত ছিলেন। একটু অড লাগতে পারে আমাদের যে গ্রামীণ লোকেদের কথা বলছি, গোটা কবিতাটা যতটা আমরা পড়েছি, আমরা প্রথম নোটিস করিনি যে দে ওয়ার ট্রিমেন্ডাসলি ফেমাস অর দে ওয়ার এমিনেন্ট, কোনটাই নয়। They were neither eminent nor they were famous nor they were very much reputed. So এখানে প্লেস অফ ফেম কেন বলা হচ্ছে? খুব সিম্পল লজিক। প্লেস অফ ফেম আমরা যত সাধারণই হই না কেন, যত নগণ্য, যত তুচ্ছই হই না কেন, প্রত্যেক মানুষের একটা অন্তত জায়গা আছে যেখানে আমরা সুপরিচিত, দ্যাট ইজ যেই জায়গায় আমরা বিলং করি, আওয়ার মাদারল্যান্ড, দ্য প্লেস ওয়্যার উই টুক বার্থ, দ্য প্লেস ওয়্যার উই গ্রো আপ, অ্যান্ড দ্য প্লেস যেখানে জন্ম থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা অতিবাহিত করি, দ্যাট ইজ দ্য প্লেস ওয়্যার উই আর ফেমাস। তাহলে এখানে এই যে টার্মটা প্লেস অফ ফেম, তার মানে হচ্ছে যেই জায়গায় এই গ্রামের বাসিন্দা বিখ্যাত ছিল, অর্থাৎ যেই জায়গায় এই গ্রামের বাসিন্দাটি বিলং করতো। তাহলে কি কি লেখা হলো? যে মারা গেছে তার নাম, ফার্স্ট যে মারা গেছে তার জন্ম তারিখ, তার মৃত্যু তারিখ, যে ব্যক্তিটি মারা গেছেন তিনি কোন জায়গার লোক, কোন জায়গা থেকে বিলং করেন সেই পোর্শনটা, অ্যান্ড ফোর্থ হচ্ছে এলিজি সাপ্লাই। সাপ্লাই মানে কি? প্রদান করা।
তাহলে যে গ্রামের মানুষ মারা গেছেন তার মৃত্যুতে শোক প্রকাশ করে লাইন্স অফ ল্যামেন্টেশন যেটা আমরা বলছি বা দুঃখ প্রকাশ করে লাইন, সেটা লেখা থাকে এই সমাধির উপরে মেমোরিয়ালের গায়ে। ক্লিয়ার হচ্ছে? এবারে দেখ, এই যে আনলেটার্ড মিউজ পড়বো আমরা কিভাবে, একটা হিউজ পোয়েট্রি, এটাকে কখনোই একটা গোটা কবিতা আকারে কিন্তু আমরা দেখবো না, পয়েন্ট বাই পয়েন্ট, এপিসোড বাই এপিসোড। যেমন আনলেটার্ড মিউজ একটা এপিসোড করবো আমরা, কি কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, দ্যাট ইজ নেক্সট টপিক। দ্য ফার্স্ট থিং উইচ উই নিড টু ডিসকাস ইজ এই আনলেটার্ড মিউজটাকে একটা এপিসোড করে যত যাবতীয় কোয়েশ্চেন হতে পারে এখান থেকে উই নিড টু ডিসকাস অ্যাবাউট ইট। ফর এক্সাম্পল, প্রথম কথা, আনলেটার্ড মিউজ এই কথাটার অর্থ কি, কাদেরকে বোঝানো হয়েছে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। সেকেন্ড কথাটা যেটা থাকবে, আনলেটার্ড মিউজ কাদের জন্য কবিতা লেখেন সেটা আমরা পেয়েছি, রুড ফোরফাদার্স অফ হ্যামলেট, গ্রামের সাধারণ আনপলিশড রাস্টিক অর্ডিনারি ভিলেজ পিপল, এদের জন্য। এবারে কি লেখেন তাদের জন্য, না তাদের নাম, তাদের জন্ম তারিখ, তাদের মৃত্যু তারিখ, তাদের প্লেস অফ ফেম, তাদের জন্য অর্ডিনারি লাইন্স অফ এলিজি। কোথায় লেখেন, তাদের যে গ্রেভ, তাদের গ্রেভের ওপরে যে মেমোরিয়াল, যেটা ফ্রেল, অর্ডিনারি, আনসফিস্টিকেটেড, সেই মেমোরিয়ালের ওপরে বা সেই যে ট্রফি তার উপরে এদের জন্য লেখা হয় এই কবিতাগুলো। তার আনলেটার্ড নিউজ থেকে কটা কোয়েশ্চেন, দ্য মিনিং অফ দ্য ফ্রেজ, কাদের জন্য লেখেন, কোথায় লেখেন, কি লেখেন। এবার একটু ডিপে যাই আমরা, যে কি বলতে চাইছে এখানে কবি অ্যাকচুয়ালি। দ্য মেন পয়েন্ট which the poet wants to highlight here is that no matter whether you are rich or you are poor, no matter you are beautiful or you are ugly, all these things are transitory. আজ আছে, কাল নেই। The main thing is that we human beings are mortal. So generally যে জিনিসগুলো নিয়ে আমরা অহমিকা করি, যেগুলো নিয়ে আমরা ব্র্যাগ করি, নেমলি ধরো পাওয়ার, পজিশন, ওয়েলথ, what difference does it make after you die? যারা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, যারা অ্যারিস্টোক্রেটিক সোসাইটির লোক, তাদের জন্য মেমোরিয়ালের উপর কিছু লাইন লেখা হয়। যারা অর্ডিনারি ভিলেজ পিপল, তাদের জন্য তাদের মেমোরিয়ালের উপর কিছু লাইন লেখা হয়। ডিফারেন্সটা কোথায়? দ্য কোয়ালিটি অফ দ্য মেমোরিয়াল, দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য মেটেরিয়াল যেটা দিয়ে মেমোরিয়ালটা তৈরি হয়েছে, আর লাইন্সগুলো স্ট্যান্ডার্ড। নাও দ্য সিম্পল কোয়েশ্চেন, এটা ক্লাসে ডিসকাস করেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে যদি একজন ক্ষুধার্ত ব্যক্তি হয়, এ হাংরি পার্সন, সাপোজেবলি ভেরি হাংরি, এবার তাকে ধরো তুমি একটা সোনার পাত্রে করে খাবার দেওয়া হয়েছে, একটা অর্ডিনারি একটা মাটির পাত্র করে কি একটা তাকে শাল পাতার একটা পাত্রে তাকে খাবার দেওয়া হয়েছে। ডাজ ইট মেক এনি ডিফারেন্স টু দ্যাট হাংরি পার্সন? কন্টেনার ইজ নট ইম্পর্টেন্ট, দ্য থিং হুইচ ইজ কন্টেইনড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো মেমোরিয়ালটা কি কোয়ালিটির হলো, লাইন্সগুলো কত স্ট্যান্ডার্ডের হলো, কি সেটা অর্ডিনারি হলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। দ্য অনলি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট উদ্দেশ্যটা সাধিত হয়েছে কিনা, যে অবজেক্টিভটা ছিল এই লাইনগুলো লেখার পেছনে সেটা ফুলফিল হয়েছে কেন। এর হওয়ার চেষ্টা কর, যখন কোনো বড় লোক, অর্থবান, বিখ্যাত ব্যক্তিদের মেমোরিয়াল উপর কিছু লাইন লেখা হয়, কেন লেখা হয়? যাতে করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখা যায়, তাই না? তাদেরকে ইমমর্টাল করে রাখা যায়। যখনই কেউ সেই রাস্তা দিয়ে বেরোবে এবং সেই পাসার বাইরে চোখ যখন গিয়ে পড়বে সেই লাইনগুলোর উপরে, অবভিয়াসলি তারা সেই মানুষটার কথা ভাববে, তারা সেই মানুষটার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, যেটা আমরা হোমেজ বা ট্রিবিউট বলছি। আবার যখন এই সাধারণ লোকটার যে ফ্রেল মেমোরিয়াল, সেই পাশ দিয়েও যখন কোনো পাসার বাই বেরোবে, সেই তো একই জিনিস সাধিত হচ্ছে। সো অবভিয়াসলি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার ক্ল্যারিফাই ওয়ান থিং which is that it doesn't matter what is the quality of the material, what is the standard of the lines. The important thing is that after death the poor also receives the same treatment as the rich. স্ট্যান্ডার্ডের দিক থেকে হয়তো সেম নয়, মানের দিক থেকে সেম নয়, বাট উদ্দেশ্যর দিক থেকে, অবজেক্টিভ দিক থেকে সেম। সো এই হচ্ছে আনলেটার্ড মিউজ নিয়ে যত যাবতীয় কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন এখনো বাকি আছে আনলেটার্ড মিউজ নিয়ে, সেটা হচ্ছে আনলেটার্ড মিউজ শুধুমাত্র এদের নাম, প্লেস অফ ফেম, ডেট অফ বার্থ, ডেট অফ ডেথ আর এদের জন্য নর্মাল কিছু লাইন্স অফ এলিজি, এইটুকু লেখেন না আরও কিছু লেখেন? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইবারে মেমোরিয়াল উপরে তো লেখা হলো এই চারটে জিনিস। গোটা যে গ্রেভটা আছে, যেখানে যেখানে জায়গা পান, সেখানে সেখানে হোলি টেক্সট থেকে, মনে আছে নিশ্চয় লাইনটা, মেনি এ হোলি টেক্সট অ্যারাউন্ড শি স্ট্রিউজ। এখানে ব্যাপারটা খুব মন দিয়ে শোনার ব্যাপার আছে। এই ক্লাসটা হয়ে গিয়েছিল আমাদের, জাস্ট একটুখানি ব্যাকওয়ার্ড জায়গা থেকে রিভিশন করে ক্লাস স্টার্ট করছি, যাতে করে
ধরতে সুবিধা হয়। Many a holy text around she strews. Look at this line. Many a holy text. এখানে দেখ, খুব অবাক লাগবে লাইনটা, এ আর তারপরে আছে হোলি টেক্সটস। তাহলে হোলি টেক্সট এ এস বলা হচ্ছে, তো হোয়াট ইজ দ্য থিং? মন দিয়ে শুনবে। টেক্সট হোলি একটা, দ্যাট ইজ আধ্যাত্মিক গ্রন্থ বা ধর্মগ্রন্থ বা যেটা আমরা বলছি পবিত্র গ্রন্থ। টেক্সট তো একটা। Supposedly, if I speak of this book, যদি বইটার নাম্বারের কথা ভাবি তাহলে তো সিঙ্গুলার, there is one book obviously, but if I try to understand how many lines are there in this book, অগণিত, innumerable, uncountable, তাই না কি? তাহলে টেক্সট বুক হোলি একটাই, that is possibly বাইবেল, খ্রিস্টান রিলিজিয়নে যেহেতু কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে যদি উপদেশের কথা বলি, ইনস্ট্রাকশনসের কথা বলি, সেটা ইননিউমারেবল, নিউমারাস, অসংখ্য। সো হোয়াট দ্য পোয়েট ইজ ট্রাইং টু সাজেস্ট হিয়ার ইজ দ্যাট এই গ্রামের কবিরা শুধুমাত্র এদের নাম ঠিকানা যারা মারা গেছে সেটুকু লিখে এরা শান্ত হন না, যেখানে যেখানে জায়গা পান সেখানে হোলি বই থেকে নানা ধরনের যে ইনস্ট্রাকশনসগুলো, অ্যাডভাইজেসগুলো, সেইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে লিখে রাখেন। ক্লিয়ার হচ্ছে? উদ্দেশ্যটা কি? টু টিচ দ্য মরালিস্ট টু ডাই। টু টিচ দ্য মরালিস্ট ডাই, মরতে শেখানো। মরতে শেখানো মানে কি? মরবে তো সবাই, তার মধ্যে শেখানো তো কিছু নেই। বাট কেউ কেউ সৎ পথে যাপন করে জীবন মারা যায়, কেউ কেউ ডিসঅনেস্ট পথ অবলম্বন করে। সো দ্য পারপাস অফ দ্য আনলেটার্ড মিউজ, এই লাইনগুলো লেখার পেছনে যে যারা গ্রাম্য পিপল তাদেরকে একটা মরাল লাইফ লিড করা, একটা আইডিওলজির লাইফ লিড করা, নীতি আদর্শের পথে জীবনযাপন করে মৃত্যুবরণ করা। যেমন মন্দিরে, মসজিদে, গির্জায় আমরা দেখি নানা রকমের পবিত্র লাইন লেখা থাকে, ইনস্ট্রাকশনসের লাইন লেখা থাকে। উদ্দেশ্য কিন্তু ওইটাই। উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য পারপাস? যারা সেই লাইন পড়বে তাদের মধ্যে সেই আধ্যাত্মিক চেতনাটা বা আদর্শের যে জাগরণটা করা। তো সেই কারণে আনলেটার্ড নিউজ এই লাইনগুলো সেই গ্রেভের চারিদিকে লিখে রাখে, যাতে করে যখনই কেউ সেই পথ দিয়ে বেরোবে, প্রথম কথা যে লোকটি মারা গেছে তার নাম, ঠিকানা, প্লেস অফ ফেম এগুলো দেখার পরে অবশ্যই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবে দীর্ঘশ্বাসের মাধ্যমে। এবং দ্বিতীয়ত যেটা করবে সেটা হচ্ছে যে এই লাইন্সগুলো তার চোখে পড়বে এবং এই লাইন্সগুলোর মাধ্যমে সে কিভাবে আদর্শের পথে জীবনযাপন করতে হয়, কীভাবে সততার মাধ্যমে সত্যের পথে জীবনযাপন করতে হয়, সেই শিক্ষাটা, সেই ইনস্ট্রাকশনসটা তারা রিসিভ করবে। সো এই জায়গাটা আমরা লাইন বাই লাইন পড়লাম না, কারণ এটা অলরেডি ক্লাসে কভার্ড হয়েছে। আমি জাস্ট আনলেটার্ড নিউজ পোর্শনটা বোঝালাম। যে লাইন্সগুলো দেখি যে কোন লাইন্সগুলো কভার্ড হলো এখান থেকে, যেমন এই জায়গাটা যদি আমরা দেখি, দেয়ার নেমস, দেয়ার ইয়ার্স spelled by the unlettered muse, the place of fame and elegy supply, and many a holy text around she strews. Strews মানে কি বলেছিলাম? scatters. এই স্ট্যান্ডার্ডে লাইন বাই লাইন পড়ছি না, এটা জাস্ট আইডিয়া দিলাম, কারণ এটা লাইন বাই লাইন ক্লাসে হয়েছে। ফ্রম দ্য নেক্সট স্ট্যান্ডা obviously will cover লাইন বাই লাইন। That teach the rustic moralist. রাস্টিক কথা মানে বলেছিলাম নিশ্চয় মনে আছে, রাস্ট মানে মরছে, আনপলিশ যেটা। তাহলে এখানে রাস্টিক মানে ভিলেজ পিপলকে রাস্টিক বলা হচ্ছে। তার রিজনটা খুব সিম্পল, তারা তথাকথিত যে চাকচিক্য, যে পলিশড, যে অ্যারিস্টোক্রাসি, যে ওয়ে অফ বিহেভিং ইয়োরসেলফ ইন সো কল্ড যে পলিশড ম্যানার, সেটা জানে না। সেই কারণে তাদেরকে বলা হচ্ছে রাস্টিক। তাহলে রাস্টিক হিয়ার রেফার্স টু দ্য রুড ফোর ফাদার্স হ্যামলেট। ক্লিয়ার হচ্ছে জায়গাটা? আনলেটার্ড মিউজের এই হচ্ছে পোর্শন। এনি কাইন্ড অফ এনি কোয়েশ্চেন ফ্রম দিস পোর্শন will obviously clear it, and obviously in my next video, in my next class through this video, we will discuss the next stanza, and that stanza will cover word by word, line by line. Clear? Okay, sure.